ঘটনাটা একটা মেয়ের লেখা। সে যেভাবে লিখেছে আমি সেভাবেই বলছি। ঘটনা, সাল তখন ১৯৯১। আমি থাকি কোনো একটা গ্রামে। বিশেষ কারণে গ্রামের নামটা আমি উল্লেখ করতে চাইছি না। আমার বাবা ছিল পেশায় একজন জামাকাপড় বিক্রেতা। তিনি লোকের বাড়ি বাড়ি গিয়ে জামাকাপড় বিক্রি করে বেড়াতো। কখনো এই পাড়ায়, কখনো অন্য গ্রামে গিয়ে এক প্রকার ফেরি করে জামাকাপড় বিক্রি করত। আমার মা একজন হাউসওয়াইফ ছিল, আর আমি বাড়িতে পড়াশোনা করতাম। বাবার একার পরিশ্রমে যে টাকা উপার্জন হতো তা দিয়ে সংসার খুব একটা ভালো চলতো না। এক প্রকার আমরা ছিলাম দিন আনা দিন খাওয়া। তখন আমি পড়ি ক্লাস 8-এ। অনেক ছোট তখন আমি। পড়াশোনা ছাড়া কিছুই বুঝতাম না, এবং আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম। তাই বাবা পরিশ্রম করে হলেও আমাকে ভালো করে লেখাপড়াটাই শেখাচ্ছিল, যাতে আমি পরবর্তীকালে তাদের মুখটা উজ্জ্বল করতে পারি। বাবাকে দেখে বুঝতে পারতাম যে বাবার কষ্ট হচ্ছে, বাবা আর যেতে চাইছে না। তবে আমি মেয়ে মানুষ হয়ে তাদের জন্য কিছু করতে পারতাম না। কয়েক বছর কেটে যায় এবং আমি মাধ্যমিকে খুবই ভালো রেজাল্ট করি। এরপর উচ্চ মাধ্যমিকেও আমি ভালো রেজাল্ট করি। এখানে বলে রাখি, আমার বাড়ির একদম পাশেই রয়েছে আমার এক বান্ধবীর বাড়ি। তার নাম ছিল মৌসুমী। আমি আরও, মানে কি বলবো, একেবারে গলায় গলায় বন্ধুত্ব যাকে বলে। ওর সাথে আমার সাথে ওর কোনো হিংসা ছিল না। আমি কখনো কখনো বেশি নাম্বার পেলে, ও কম নাম্বার পেলে আমরা দুজনেই খুশি খুশি বাড়ি আসতাম। ও মার খেত, আমি বাড়িতে আদর পেতাম। তবুও আমরা বিকেলে বেরিয়ে হাসাহাসি করে আনন্দ করে বেড়াতাম। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল মৌসুমীর মা। কারণ মৌসুমীর মা আমাদেরকে দেখে খুব হিংসে করত। ওনার মেয়ে কখনোই পড়াশোনায় অতটা ভালো ছিল না, কিন্তু ওনার মেয়ের বন্ধু হয়ে আমি যেহেতু ওর থেকে বেশি নাম্বার পেতাম, পড়াশোনায় বেশি ভালো ছিলাম, এবং সকল মাস্টার মশাইরা আমাকে নিয়ে কথা বলতো, তা দেখে ওনার পেটের ভাত একদমই হজম হতো না। যাকে বলে, উনি আমাদেরকে দেখে খুবই হিংসা করত। মৌসুমীর মাও ছিল একটা অন্য ধরনের মহিলা। আমাদের যেহেতু মৌসুমীর সাথে ভালো বন্ধুত্ব, আর মাও সেরকম মৌসুমীর বাড়িতে যেত, আর মৌসুমীর মাও আমাদের বাড়িতে আসতো। আমার মায়ের সঙ্গেও মৌসুমীর মায়ের ভালোই সম্পর্ক ছিল, তবে বন্ধু বলা চলে না, কারণ মৌসুমীর মায়ের কথাবার্তা ছিল খুবই টেরা টারা। মানে, যে করে হোক শুধু অপমান করতে পারলে বাঁচে আর কি। মৌসুমীর বাবা যথেষ্ট ভালো একজন ব্যবসাদার। মোটামুটি ব্যবসা করে তিনি ভালোই পয়সা রোজগার করে আনেন। মৌসুমীকে অনেক জিনিসপত্র কিনে দেয়, তবে মৌসুমী সেই জিনিসপত্রের থেকে ভাগ আমাকে দিত। এভাবেই দিনগুলো চলছিল। এবং যখন আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেলাম, সেই নাম্বার দেখে আমার বাবা মা খুশি হলেও একজন খুশি ছিল না। সেটা হলো মৌসুমীর মা। আমি লোকমুখে শুনেছিলাম যে মৌসুমীর মা নাকি অনেক ধরনের তন্ত্রক্রিয়া, কালো জাদু এসব নাকি করতে পারে। তবে আমি কখনো বিশ্বাস করিনি, কারণ আমি পাশের বাড়ির একজন প্রতিবেশী হওয়ায় সেই জিনিসটা তার মাকে আমি কোনোদিনও করতে দেখিনি, এবং আমার বাবা মাও নয়। তবে যতদিন এগোতে থাকে, আমি না আমার ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করি। কিন্তু এই পরিবর্তন হওয়ার আগে আমার সঙ্গে ঘটেছিল খুবই হতবাক করিয়ে দেওয়ার মতো একটা ঘটনা। এখানে বলে রাখি,
থেকেই যতদিন এগোতে থাকে আমি মাঝে মধ্যেই রাত্রিবেলা কেমন অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেতাম, যেন কেউ কর্কশ গলায় রীতিমতো হাসছে। যখন আমি ঘরে একা একা বসে পড়াশোনা করতাম, আমার বারবার মনে হতো ঘরের মধ্যে শুধু আমি নেই, কে একজন যেন পায়চারি করে বেড়াচ্ছে। আমি আস্তে আস্তে পড়াশোনায় খারাপ হয়ে যেতে থাকি। আমি যেটাই পড়তাম সেটাই আমি পরীক্ষায় ভুল লিখে আসতাম, যার কারণে পরীক্ষায় কম নাম্বার পেতাম। এরপর দিন আরও এগোতে থাকে এবং আমি আমার চেহারায় পরিবর্তন অনুভব করি। আমার পায়ের নখগুলো কেমন যেন পচে যেতে শুরু করেছে, হাতের নখগুলো কেমন যেন হলুদ হয়ে আসছে। আমি আমার মাকে দেখাই, তবে আমার মা কিছুই বুঝতে পারে না। তিনি গাছগাছরা দিয়ে কিসব যেন আমার পায়ে এবং হাতে লাগায়, তবে সেটা করেও আমার এই সমস্যা দূর হচ্ছিল না। এরপরে যা যা আমি বলতে চলেছি সেই ঘটনাগুলো আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি। যতদিন এগোতে থাকে আমি নাকি ধীরে ধীরে সব কিছু ভুলতে আরম্ভ করি। আমার মা বাবাকেও একটা সময় পরে আমি ভুলে যাই। তাদেরকে আমি দাদা দিদি বলে ডাকতে শুরু করি। আমার মা বুঝতে পারতো না যে আমার কি হয়েছে। আমার মা একা একা বসে বসে কাঁদতো। যতদিন এগোতে থাকে আমার মধ্যে পরিবর্তন এতটাই আসে যে আমাকে দেখে কারোর স্বাভাবিক মানুষ বলেই মনে হচ্ছিল না। আমি নিজের সেই পায়ের পচা নখগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতাম। নিজের গায়ে যখনই চুলকাতো এমনভাবে চুলকাতাম যে সেই জায়গাটা মাংস বের করে দিতাম, গলগলিয়ে রক্ত বেরোতো। আমার সারা মুখে কেমন যেন ব্রণের মতো কিছু হচ্ছিল। আমি যখনই সেটাকে খুঁড়তাম সেখান থেকে গলগলিয়ে পচা রক্ত বেরিয়ে আসতো। এরকম করতে করতে আমার শারীরিক সমস্যা আরও বাড়তে থাকে এবং আমার চেহারা দিন দিন কেমন যেন শুকিয়ে যেতে থাকে। আমার গলার হাড় পাঁজর সব কিছু আস্তে আস্তে বোঝা যাচ্ছিল। ঘরের মধ্যে নাকি আমি মাঝে মধ্যেই কিসব বসে বসে প্রলাপ করতাম। কখনো কখনো রাত্রিবেলা নাকি ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে চিৎকার করতে করতে বাইরে দৌড়ে পালিয়ে যেতাম অন্ধকারে। কিন্তু এইসব কেন হচ্ছিল তা আমার কিছু জানা ছিল না। আমার বাবা যখন মাকে বলে যে এবার একটা ওঝাকে ডেকে আনতেই হবে, মেয়ের যা পরিবর্তন ঘটেছে তা কখনোই সাধারণ হতে পারে না। এরপর আমাকে এক ওঝার বাড়ি নিয়ে যাওয়া হয়। যখন আমার বাবা মা আমাকে ওঝার বাড়িতে ঢোকাতে যাচ্ছিল আমি নাকি ঢুকতেই চাচ্ছিলাম না, কিন্তু ওঝা আমাকে জোর করে নিজের দিকে টেনে আনে। এরপর অনেক ঝাড়ফুঁক এবং তন্ত্রক্রিয়া করা হয় আমার উপরে। আমার শরীরে যেই প্রেত ভর করেছিল সেই প্রেত সহজে আমার শরীর ছাড়তে চাচ্ছিল না, তাই আমাকে নাকি সেই ওঝা ঝাঁটা দিয়ে পর্যন্ত পিটিয়েছিল। তারপর অনেক কিছু করার পর সেই প্রেতকে নাকি আমার শরীর থেকে বের করে দেওয়া হয়েছে। সেই প্রেত যখন আমার শরীর ছেড়ে গিয়েছিল তখন নাকি একটা গাছের ঢাল ভেঙে দিয়ে চলে গেছিল। সেটা ছিল একটা প্রমাণ যে সে আমার শরীর ছেড়েছে, আর সেটা করতে সেই ওঝাটাই তাকে বলেছিল। এরপর সেই ওঝা আমার গায়ে কয়েকটা মাদুলি বেঁধে দেয় এবং আমাকে জল পড়া দেন এবং তেল পড়া দিয়ে কিছু পাতার মতো জিনিসপত্র দেয়, যেগুলো তিনি বললেন প্রতিবার প্রস্রাব করার পর সে পাতার রস খেতে হবে। তারপর এই জিনিস আমি করেছিলাম, কিন্তু আমার হঠাৎই প্রচণ্ড জ্বর চলে আসে। আমার প্রায় 3 থেকে 4 দিন জ্বর ছিল। তারপর আস্তে আস্তে আমি সুস্থ হয়ে গেছিলাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা গল্প শেয়ার করতে চান অবশ্যই আমার ফেসবুকে নক করবেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে।